সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বেগম খালেদা জিয়ার। আগে স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি, জানালেন তারেক রহমান। নতুন দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা আজ। নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব আক্তার। গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের নাম প্রকাশ। জুলাইয়ে শহীদ পরিবার ও যোদ্ধাদের 3 ক্যাটাগরিতে সহায়তার সিদ্ধান্ত। সরকারি, আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার। সেনা সদস্যদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন ও জীবন উৎসর্গে প্রস্তুতির আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা দিয়ে সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া বলেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ হয়ে যায়। পতিত ফ্যাসিবাদ গণ অভ্যুত্থানের অর্জনকে ধ্বংসের চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন এম সেলিম। দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পতন এবং জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে বর্ধিত সভাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে সারা দেশ থেকে আসা বিএনপির থানা, উপজেলা, জেলা ও পৌর মহানগর নেতাদের মধ্যে। সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ উৎসব মুখর। এর মধ্যে মঞ্চ থেকে ঘোষণা আসে, বর্ধিত সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে অনলাইনে তিনি যুক্ত হওয়ায় উৎফুল্ল হন নেতাকর্মীরা। সভার শুরুতেই গত 16 বছর এবং জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের স্মরণ করে দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাই এক হওয়ায় শুকরিয়া জানান। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে।
ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। আগামী দিনে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে কোনো ধরনের বিভেদ তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, এলডি হল প্রাঙ্গণ, সংসদ ভবন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্যে জনগণ হতাশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, বিএনপি এই ফাঁদে পা দেবে না। সরকারের সংস্কার ও বিএনপির 31 দফার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলেও জানান। ঐক্য জাতীয় নির্বাচনে পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ ব্যাপারে কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, পীর, মাশায়েখ সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পুনর্গঠনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা নষ্ট করার জন্য নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম, ওলেমা, পীর, মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। সরকারের সংস্কারের সাথে বিএনপির 31 দফার মিল আছে বলে অভিমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে। সময়ের প্রয়োজনে রাষ্ট্র, সরকার, রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই 31 দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে। এমনকি বিএনপির 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতেই বিএনপি আগে জাতীয় নির্বাচনের দাবি করছে বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে
সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে জানিয়ে এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারেক রহমান। নতুন গঠিত সকল রাজনৈতিক দলকে স্বাগত জানান তিনি। যে কোনো মূল্যে নিজ দলের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার উপর জোর দেন তারেক রহমান। বলেন, দেশ ও দল বিরোধী কোনো কাজ করে কেউই ছাড় পাবেন না। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ষড়যন্ত্র রুখতে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্বাচনে জয়লাভে সুদৃঢ় ঐক্যের বার্তা নিয়ে এলাকায় ফিরে গেলেন বর্ধিত সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা। দিনব্যাপী সভায় তৃণমূলের নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা ছিল 7 মাসেও তা বাস্তবায়ন দেখতে পাননি। তাই দ্রুত জাতীয় নির্বাচনের বিষয়ে দলের হাইকমান্ডের কাছে দাবি জানান নেতারা। মিরাজ হোসেন কাজের রিপোর্ট। উদ্বোধনী পর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনার মাধ্যমে দিনব্যাপী শুরু হয় বর্ধিত সভা। আর সমাপনী বক্তব্যের মাধ্যমে তারেক রহমানের বার্তা নিতে তৃণমূলের নেতাদের ছিল বেশ আগ্রহ। রাত 11টায় বর্ধিত সভা শেষে বের হয়ে নেতারা জানালেন, দল ও দেশের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা সভায় বড় অর্জন। তৃণমূলের যে নেতা কর্মীদের উপরে তিনি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন এবং তিনি তাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। দলের আস্থা নষ্ট হয়, নেতা জনগণ দলের প্রতি আস্থাহীনতায় ভোগে, এমন কোনো কাজ করতে নিষেধ করেছেন এবং আমাদেরকে এই শপথ নিয়ে এখান থেকে শপথ করিয়ে আমাদেরকে এখন জেলাতে পাঠাচ্ছেন। যে 31 দফা দিয়েছে ওগুলা আমরা প্রচার করে মানুষের কাছে জানাবো যে আমরা সামনে কি ধরনের বাংলাদেশ চাই। একটি সফল নির্বাচন এবং তার মধ্যে দিয়ে সরকার এবং দেশ পরিচালনার যে নতুন যাত্রা শুরু হবে সেটা যেন কোনো প্রকারেই নষ্ট না হয়। জেলা, উপজেলা ও পৌর এলাকার নেতারা জানালেন, দীর্ঘদিন পর এই সাংগঠনিক কর্মসূচি তাদেরকে আরও উজ্জীবিত করেছে। দলের নীতি ও আদর্শ সামনে রেখে নিজ এলাকার সাধারণ মানুষের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে চান তারা। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কোন দিন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে তারেক রহমান এই মেসেজই দিয়েছে। আমাদের দলীয় যে ঐক্য, সে ঐক্যটা আরো সুদৃঢ় করতে হবে। সত্যিকার অর্থে নাগরিকদের যে আমাদের দাবি ভোটের জন্য, সেটা নিশ্চয়তা আমরা চাচ্ছি এবং এই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র উৎখাত হয়ে যাবে। ঐক্যই পারে এই চলমান যে ক্রাইসিস মোকাবেলা করার। দ্বিতীয় পর্ব ছিল রুদ্ধদ্বার। তাই তৃণমূল থেকে আসা নেতাদের বক্তব্যে কি চাওয়া ছিল সে বিষয়ে কিছুটা ধারণা দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পর্যায়ের নেতৃবৃন্দকে ডেকে তিনি যে তাদের কথা শুনলেন এবং বুঝতে পারলেন যে তাদের কি আকাঙ্ক্ষা, তাদের কি বক্তব্য, তাদের কি চাওয়া, তাদের কি পাওয়া দেশের জন্যে, দেশের প্রয়োজনে, দলের জন্যে, সেই কথাগুলি আজকে যখন আসলো বক্তব্যের মধ্য দিয়ে, সেই কথাগুলির প্রতিফলন ঘটেছে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মুখ থেকে। এর মধ্যে যে কথাগুলো এসছে যে এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, বিএনপির প্রত্যাশা ছিল দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবে, এছাড়া আরও অনেক কিছু। কিন্তু সেগুলো এখন পর্যন্ত 7 মাস হয়ে গেল, কিন্তু সরকার কিন্তু করতে পারেনি। জনগণ তা একটু হতাশ। প্রথম থেকেই আমরা ঐক্যের কথা বলতেছি। প্রথম থেকেই একটা ঐক্য হলো দলের ভিতরে আভ্যন্তরীণ ঐক্যের প্রয়োজন, আর একটা হলো দেশের ভিতরে রাজনৈতিক দলের ঐক্যের প্রয়োজন। তা যদি না হয় তাহলে আমাদের মহাবিপদ সামনে হতে পারে, এরকম একটা ধারণার উপর সবাই বলছে বলে আমি বিশ্বাস করি। শিগগিরই দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সশরীরে এমন সভা সমাবেশে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল বিএনপি নেতাকর্মীদের। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ছাত্র তরুণদের নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। নতুন দলে যাত্রা শুরুর সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশ থেকে ৩-৪ লাখ লোকের সমাগম ঘটবে দাবি নাগরিক কমিটির। তারা অংশ নেবেন আগামী জাতীয় নির্বাচনে। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন।
জুলাই বিপ্লবের অন্যতম কারিগর দেশের তরুণ সমাজ। জুলাই অভ্যুত্থানে মূল চালিকা শক্তি ছিল তারা। হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম গঠিত হয়। ধীরে ধীরে চলতে থাকে দল গঠনের প্রক্রিয়া। শুক্রবার তরুণ প্রজন্মের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে রূপ নিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ চলছে সব ধরনের প্রস্তুতি। দলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, সেই আগ্রহের অবসান হতে যাচ্ছে। আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই কম সময়ের মধ্যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পাচ্ছি। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা যাদের ছিল তাদেরকে একত্রিত করে আমরা একটা পার্টি লঞ্চ করতে যাচ্ছি। তবে ইতোমধ্যে এ দলের শীর্ষ পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলাম আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই জোটে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকার কথা জানান সংগঠকরা। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আগামীতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজপথে থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনেও অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে। পরিমাণগত দিকটা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না, তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। দেশের সব রাজনৈতিক দল, বিশিষ্টজন, কূটনীতিক ও জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক পার্টিকে 22 শর্তে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ উপলক্ষে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে দলটির শৃঙ্খলা কমিটির 4 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা এই তথ্য জানান। বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো রকম জনভোগান্তি না হয় এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। দেশবাসীকে একটি সুশৃঙ্খল ও সুন্দর অনুষ্ঠান দিতে চান তারা। যানজট ও ভোগান্তি এড়াতে শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এরিয়ায় বিকল্প পথে চলাচলের জন্য ঢাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন তারা। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে যানজট বা কোনো ধরনের ভোগান্তি হবে না বলে প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি নেতাদের। 205 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সাথে কমিটি ঘোষণা নিয়ে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর আগে বুধবার 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল সংগঠনটি। সে সময় কমিটি ঘোষণা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। বুধবার কমিটি গঠনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে বৈষম্য সিন্ডিকেটের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জুলাই আন্দোলনে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা নামে অভিহিত করার পাশাপাশি শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য ক্যাটাগরি অনুযায়ী সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, শহীদ পরিবারগুলো 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 20,000 টাকা মাসিক ভাতা এবং সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে। আর আহতদের 3 ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। ক্যাটাগরি অনুযায়ী 493 জন জুলাই যোদ্ধা এককালীন 5 লাখ টাকা, 20,000 টাকা মাসিক ভাতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সহ আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। ক্যাটাগরি বি অনুযায়ী 908 জন জুলাই যোদ্ধা এককালীন 3 লাখ টাকা, 15,000 টাকা মাসিক ভাতা, কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। আর ক্যাটাগরি সি অনুযায়ী 10,648 জন জুলাই যোদ্ধা এককালীন 1 লাখ টাকা, 10,000 টাকা মাসিক ভাতা, পুনর্বাসন সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া সরকার ঘোষিত সাংবাদিক অ্যাক্রিডিটেশন নীতিমালার আগের চেয়ে বেশি সাংবাদিক বান্ধব হয়েছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
তবে জুনের 30 তারিখে সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা 10 লাখ টাকা পাবেন। আর 2025-2026 অর্থ বছর, যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরো 20 লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা পরিবার। মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক নীতি অনুযায়ী আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। পরে সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কন্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। রমজান মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আমদানি হচ্ছে 14 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল। আর্জেন্টিনা সহ একাধিক দেশ থেকে ট্যাঙ্কারে আসছে এসব তেল। কারখানায় পরিশোধন শেষে বাজারজাত করা হলে সয়াবিন তেলের সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকরা জানান, এক সপ্তাহের ব্যবধানে বন্দরে 5টি ট্যাঙ্কারে আমদানি হয়েছে 8.5 কোটি লিটার সয়াবিন তেল। আর রোজা শুরুর প্রথম সপ্তাহের মধ্যে 4টি ট্যাঙ্কারে আসবে আরও 51,000 মেট্রিক টন তেল। টিকে গ্রুপের পরিচালক শফিউল আক্তার জানান, 15,000 টন সয়াবিন তেল নিয়ে বন্দরে পৌঁছেছে এমটি এভেক্স নামের একটি ট্যাঙ্কার। সব মিলিয়ে 3টি ট্যাঙ্কারে প্রতিষ্ঠানটি আমদানি করেছে 43,000 মেট্রিক টন তেল। খালাস শেষে চলছে দ্রুত পরিশোধনের প্রক্রিয়া। পরিশোধন শেষে তেল বাজারজাত করা হলে সংকট কেটে যাওয়ার কথা জানান তিনি। রমজানে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান জানিয়েছেন, বাড়তি থাকার পরও সয়াবিন তেলের বাজারে অস্বস্তি রয়েছে। রাজধানীতে টিসিবি ভবনে রমজান উপলক্ষে করা সংবাদ সম্মেলনে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শুধু সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, ভোজ্য তেলের সরবরাহ ঘাটতির জন্য বিক্রেতারাও দায়ী। এজন্য বাজার তদারকিতে টিমের কার্যক্রম বাড়ানো হয়েছে। তেলের সরবরাহ কমিয়ে দেওয়ায় সরবরাহকারী 3টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে ভোক্তার মহাপরিচালক বলেন, কেউ তেল নিয়ে সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়ীদের মনোভাবের পরিবর্তন করে তাদের সংযমী হওয়ার আহ্বান জানান। রমজান কেন্দ্রিক সব ধরনের পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট প্রসঙ্গ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 0 হাতে বিদায় নিতে হয়নি পাকিস্তান এবং বাংলাদেশকে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে দুই দলই 1 পয়েন্ট করে পেয়েছে। সারাদিনের বৃষ্টিতে টস পর্যন্ত হয়নি। তবে নেট রান রেটে বাংলাদেশ গ্রুপে তৃতীয়, পাকিস্তান চতুর্থ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আগের আসরে চ্যাম্পিয়ন কোনো দেশকে পরের আসরে প্রথম রাউন্ড থেকে 0 হাতে বিদায় নিতে হয়নি। এবার নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরাজিত হওয়ায় পাকিস্তানের সেই সম্ভাবনা দেখা দিয়েছিল। বাংলাদেশের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দল হিসেবে এমন এক তিক্ত রেকর্ডের পাশে নাম লেখাতে হতো পাকিস্তানকে। তবে সেই তিক্ত রেকর্ডের জ্বালা সহ্য করতে না হলেও আগের আসরে চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দেশ হিসেবে গ্রুপের সবার নিচে থেকে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া বড় লজ্জার। তাছাড়া 29 বছর পর নিজ দেশে আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক হিসেবে এ ব্যর্থতাও ইমরান খান, জাভেদ মিয়াঁদাদের
দেশের জন্য বিরাট হতাশার। পাকিস্তানের এই ব্যর্থতার জন্য দলের অধারাবাহিক পারফরম্যান্স বড় কারণ, আর বাবর আজমদের ব্যাটিং ব্যর্থতা ছিল প্রকট। অন্যদিকে বাংলাদেশও সর্বশেষ আসরের সেমিফাইনালিস্ট। এবার দলের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন ফাইট দেয়া, সেখানে 3 ম্যাচে 2 পরাজয় এবং বৃষ্টির দয়া 1 পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে। পাকিস্তানের মাটিতে দারুণ ব্যাটিং, উইকেটে এমন জঘন্য পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের হাসির পাত্র বানিয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বেগম খালেদা জিয়ার, আগে স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি, জানালেন তারেক রহমান। নতুন দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা আজ, নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব আক্তার। গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের নাম প্রকাশ। জুলাইয়ে শহীদ পরিবার ও যোদ্ধাদের 3 ক্যাটাগরিতে সহায়তার সিদ্ধান্ত, সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার। সেনা সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন ও জীবন উৎসর্গে প্রস্তুতির আহ্বান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।